গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যখন সারা দেশে শোকের ছায়া, তখন আড়ালে চলছে এক ভিন্ন নাটক। মাত্র ৬ বছর আগে ফাতেমা যখন বিনা অপরাধে জেলের ঘানি টানছিলেন, তখন তার এতিম সন্তানদের মুখে ভাত জুটছিল না। লন্ডনে বিলাসী জীবন কাটানো তারেক রহমানের তখন হ্যারিকেন দিয়েও খোঁজ মেলেনি। অথচ আজ হঠাৎ সেই ফাতেমার প্রতি এত দরদ কেন উথলে উঠল? কেন তাকে রাতারাতি কোটি টাকার প্লট আর জাইমা রহমানের পিএসের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে? আদতে রাজনীতির অন্দরমহলের খবর হলো এটা কোনো সাধারণ পুরস্কার নয়, বরং ফাতেমার মুখ বন্ধ রাখার এক রাজকীয় ঘুষ। দীর্ঘ ১৭ বছর বেগম জিয়ার ছায়াসঙ্গী হিসেবে থাকা ফাতেমা বিএনপির রাজনীতির এক জীবন্ত ব্ল্যাক বক্স। বেগম জিয়ার মৃত্যুর ঘটনা কি আসলেই ৩০ ডিসেম্বর হয়েছে, নাকি অনেক আগেই ঘটেছে? এই চরম সত্যটি ফাতেমার চেয়ে ভালো আর কেউ জানে না। তারেক রহমান ভালো করেই জানেন, ফাতেমা যদি একবার মুখ খোলেন তবে দলের অনেক গোপন রহস্যের বিস্ফোরণ ঘটবে। তাই ফাতেমাকে ভালোবাসার নামে মূলত এক সোনার খাঁচায় বন্দী করা হয়েছে। জাইমা রহমানের পিএস পদকে আসলে ফাতেমার উপর কড়া নজরদারির এক নতুন কৌশল মাত্র, যাতে দলের এই গোপন তথ্যভাণ্ডার হাতছাড়া না হয়। আজকের দিনে দাঁড়িয়ে ফাতেমাকে নিয়ে বিএনপির নীতি নির্ধারক মহলে যে আধিক্যতা দেখা যাচ্ছে, তার পেছনের ইতিহাসটা কিন্তু মোটেও সুখকর নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মাত্র ৬ বছর আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। আজ যারা ফাতেমার ত্যাগের গুণকীর্তন করছেন, তারাই একসময় ফাতেমার চরম বিপদে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ফাতেমা যখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসে বেগম জিয়ার পায়ে তেল মালিশ করছিলেন, তখন তার নিজের সংসারের বাতি নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। অথচ সেই সময় দলের কোনো বড় নেতা বা জিয়া পরিবারের কেউ ফাতেমার এতিম বাচ্চাগুলোর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি। ২০১৯ সালের ঘটনাগুলো বিশ্লেষণ করলে গা শিউরে ওঠার মতো তথ্য সামনে আসে। ফাতেমার বাবা রফিকুল ইসলাম তখন সংবাদ মাধ্যমের সামনে এসে কান্না জড়িত কণ্ঠে জানিয়েছিলেন তাদের দুরবস্থার কথা। মেয়ে জেলে যাওয়ার পর তাদের সংসারে নেমে এসেছিল চরম বিপর্যয়। ফাতেমা যে সামান্য বেতন পেতেন, তা দিয়েই চলত তার বাবার সংসার আর ২ ছেলের লেখাপড়া। কিন্তু ফাতেমা জেলে যাওয়ার পর সেই আয়ের পথ বন্ধ হয়ে যায়। মাসের পর মাস পার হয়ে গেছে, কিন্তু ফাতেমার পরিবারের হাতে কোনো টাকা পৌঁছয়নি। টাকার অভাবে ফাতেমার ২ ছেলে মাদ্রাসায় ঠিকমতো খেতে পারত না, তাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। যেই নারী নিজের সবটুকু উজাড় করে দিয়ে নেত্রীর সেবা করছেন, তার নিজের সন্তানরা তখন টাকার অভাবে না খেয়ে দিন কাটাচ্ছে, এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে? সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, ফাতেমার বাবা সেই সময় অভিযোগ করেছিলেন যে তিনি বিএনপির নীতি নির্ধারক মহল এবং তারেক রহমানের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন অন্তত তার মেয়েটার প্রাপ্য বেতনটুকু যেন দেওয়া হয়, কিন্তু কেউ তার সেই আর্তনাদে সাড়া দেয়নি। অভিযোগ রয়েছে, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কানেও এই খবর পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর মেলেনি। প্রশ্ন হল, ৬ বছর আগে যেই তারেক রহমানকে হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি, আজ তিনি দেশে ফিরেই কেন ফাতেমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লেন? যেই ফাতেমার বাবার ফোন রিসিভ করার সময় তাদের ছিল না, আজ সেই ফাতেমাকে কেন কোটি টাকার সম্পদের মালিক বানানোর গুঞ্জন উঠছে? রাজনীতির দাবার চাল যারা বোঝেন, তাদের কাছে বিষয়টি পানির মতো পরিষ্কার। তখন ফাতেমা ছিলেন শুধুই একজন সেবিকা, কিন্তু আজ ফাতেমা হলেন তথ্যের এক বিশাল খনি। তারেক রহমান খুব ভালো করেই জানেন, ফাতেমার কাছে যেই তথ্য আছে তা যদি ফাঁস হয়ে যায়, তবে বিএনপির রাজনীতির ভিঁট নড়ে যাবে। এই ভয় থেকেই আজ ফাতেমাকে মাথায় তুলে রাখা হচ্ছে। এটা কোনো ভালোবাসা নয়, বরং ভয়ের বহিঃপ্রকাশ। খালেদা জিয়ার মৃত্যু নিয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তার একমাত্র চাবিকাঠি এখন ফাতেমার হাতে। ৩০ ডিসেম্বর সকালে মৃত্যুর খবর প্রচার করা হলেও গুঞ্জন রয়েছে যে বেগম জিয়া মারা গেছেন আরও আগেই। রাজনৈতিক কৌশল বা তারেক রহমানের দেশে ফেরার টাইমিং মেলাতে হয়তো মৃত্যুর খবরটি চেপে রাখা হয়েছিল। হাসপাতালের ৪ দেয়ালে বা ফিরোজা ভবনের অন্দরমহলে আসলে কি ঘটেছে, তার প্রতিটি মুহূর্তের সাক্ষী এই ফাতেমা। ডাক্তারদের মুখ বন্ধ রাখা সম্ভব, কিন্তু ফাতেমার মতো একজন ভুক্তভোগী মানুষ কখন কি বলে দেন, সেই আশঙ্কা তারেক রহমানের মনে সবসময়ই কাজ করছে। ফাতেমা যদি একবার বলে দেন যে ম্যাডাম তো অনেক আগেই মারা গেছেন, তখন দলের বিশ্বাসযোগ্যতা বলে আর কিছুই থাকবে না। শুধুই কি মৃত্যুর খবর? গত ১৭ বছরে ফিরোজা ভবনে কে কে এসেছে, কারা বেইমানি করেছে, কারা সরকারের দালাল হিসেবে কাজ করেছে, এসব গোপন খবর ফাতেমার নখদর্পণে। বেগম জিয়ার অসুস্থতার সময় দলের কোন নেতা খোঁজ নিয়েছেন আর কে বিষ দাঁত বের করেছে, সব কিছুই ফাতেমা নিজের চোখে দেখেছেন। বিএনপির অনেক বড় নেতা যারা আজ মঞ্চ কাঁপাচ্ছেন, তাদের অনেক গোপন কুকীর্তি ফাতেমার জানা। ফাতেমা এখন আর সাধারণ কোনো কাজের মানুষ নন, তিনি এখন বিএনপির রাজনীতির জন্য এক বড় রিস্ক ফ্যাক্টর বা গলার কাঁটা। এই কাঁটা যাতে গলায় না বিঁধে, সেজন্যই তারেক রহমান এখন ফাতেমাকে তোষামোদ করছেন। রাজনৈতিক পাড়ায় এখন জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ফাতেমার ভবিষ্যৎ নিশ্চিত করার নামে তাকে গুলশান বা বাড়িধারার মতো অভিজাত এলাকায় কোটি টাকার প্লট উপহার দেওয়ার তোড়জোড় চলছে। যদিও এর কোনো অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি, তবে ধোঁয়া যখন দেখা যাচ্ছে, আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এমনটা ঘটে, তবে তা হবে মূলত ফাতেমার নীরব থাকার পারিশ্রমিক। সাধারণ কোনো গৃহকর্মীর জন্য ঢাকার অভিজাত এলাকায় প্লট পাওয়া রূপকথার গল্পের মতো, কিন্তু ফাতেমার ক্ষেত্রে বিষয়টি রূপকথা নয়, বরং একটি রাজনৈতিক ডিল বা চুক্তি।
এই প্লট বা সম্পদ আসলে ফাতেমার মুখ বন্ধ রাখার ফি। তাকে এত বেশি সুযোগ সুবিধা দিয়ে ডুবিয়ে রাখা হচ্ছে যাতে তিনি কৃতজ্ঞতার ভারে নত হয়ে থাকেন এবং কোনোদিন মুখ না খোলেন। বিষয়টি গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এটি একটি পরিকল্পিত ফাঁদ। তারেক রহমান জানেন ফাতেমার মতো সাধারণ মানুষের পক্ষে কোটি টাকার লোভ সামলানো কঠিন। তাকে যদি আজীবনের জন্য রাজকীয় সুবিধা দেওয়া হয় তবে তিনি কেন রিস্ক নিয়ে সত্য কথা বলতে যাবেন? অর্থাৎ এই দান খয়রাত কোনো চ্যারিটি নয়, এটি একটি নিখুঁত রাজনৈতিক সমীকরণ। চুক্তিটা পরিষ্কার, তুমি চুপ থাকো, আমরা তোমাকে রানীর হালে রাখব। কিন্তু ফাতেমা কি আসলেই নিরাপদ, নাকি তিনিও বুঝতে পারছেন যে তিনি আসলে একটি বড় রাজনৈতিক খেলার দাবার গুঁটি হয়ে গেছেন? সবচেয়ে বড় চমক হল ফাতেমাকে জাইমা রহমানের পিএস বা ব্যক্তিগত সহায়ক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি। জাইমা রহমান উচ্চশিক্ষিত একজন ব্যারিস্টার। তার পিএস হওয়ার জন্য দেশে বা বিদেশে যোগ্য মানুষের অভাব নেই। অথচ কেন একজন স্বল্প শিক্ষিত গৃহকর্মীকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হলো? এর উত্তর খুঁজতে খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। পিএস পদটি এখানে একটি সুন্দর মোড়ক মাত্র। আসলে ফাতেমাকে জাইমা রহমানের কড়া পাহারায় রাখা হচ্ছে, যাতে ফাতেমা ভুল করেও কারো কাছে দলের ভেতরের কোনো সিক্রেট শেয়ার করতে না পারেন। তারেক রহমান দেশে ফিরেই ফাতেমাকে পরিবারের বৃত্তের মধ্যে আটকে ফেলেছেন। জাইমার সাথে থাকা মানেই ২৪ ঘন্টা নজরদারিতে থাকা। ফাতেমা কার সাথে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কার ফোন রিসিভ করছেন, সবকিছুই এখন জাইমা রহমানের নজরে থাকবে। বিরোধী দল বা কোনো সাংবাদিক যাতে ফাতেমার ধারের কাছেও ঘেঁষতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। ফাতেমাকে যদি গ্রামে পাঠিয়ে দেওয়া হতো বা সাধারণ জীবনযাপন করতে দেওয়া হতো, তবে বিরোধীরা তাকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে অনেক গোপন তথ্য বের করে ফেলতে পারত। সেই রিস্ক তারেক রহমান নিতে চাননি। তাই পিএস পদের আড়ালে ফাতেমাকে মূলত এক সোনার শিকলে বেঁধে ফেলা হয়েছে। একে বলা হয় গোল্ডেন হ্যান্ডকাফ বা সোনার হাত করা। আপনি যখন কারো মুখ বন্ধ রাখতে চান তখন তাকে এত কাছে রাখেন যাতে সে নিঃশ্বাস ফেলারও সুযোগ না পায়। ফাতেমার ক্ষেত্রে ঠিক তাই ঘটছে। তিনি হয়তো ভাবছেন তিনি অনেক বড় পদ পেয়েছেন, কিন্তু আসলে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। তিনি এখন চাইলেও তার পুরনো জীবনে ফিরতে পারবেন না বা মন খুলে কারোর সাথে কথা বলতে পারবেন না। জিয়া পরিবার তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে আসলে এক কঠোর নজরদারির মধ্যে বন্দী করে ফেলেছে। রাজনীতির মাঠ যে কতটা নির্মম তা ফাতেমার এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে আবেগ বা ভালোবাসার কোনো স্থান নেই, আছে কেবল প্রয়োজন। ৬ বছর আগে যখন ফাতেমার প্রয়োজন ছিল না, তখন তাকে ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলা হয়েছিল। আজ যখন ফাতেমার কাছে গোপন তথ্যের ভাণ্ডার আছে, তখন তাকে মাথার তাজ বানানো হচ্ছে। ফাতেমা আজ রাজনীতির দাবার বোর্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন। যতদিন তার কাছে গোপন তথ্য আছে বা যতদিন তিনি চুপ থাকবেন, ততদিনই তার এই কদর বজায় থাকবে। কিন্তু ইতিহাস বলে, যারা বেশি জানে তাদের বিপদও বেশি থাকে। আজ ফাতেমাকে নিয়ে যেই মাতামাতি চলছে তা কতদিন স্থায়ী হবে তা সময় বলে দেবে। হঠাৎ পাওয়া এই ক্ষমতা আর সম্মান আসলে ফাতেমার জন্য আশীর্বাদ নাকি ভবিষ্যতে বড় কোনো বিপদ ডেকে আনবে, সেটাই এখন দেখার বিষয়। কারণ গোপন কথা গোপন রাখার জন্য রাজনীতির মাঠে অনেক নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়ার নজির অতীতে বহুবার দেখা গেছে। ফাতেমা সেই নিষ্ঠুরতার শিকার হন কিনা তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে অপতাত এটা নিশ্চিত যে ফাতেমার এই রাজকীয় উত্থান কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আর স্বার্থের নোংরা খেলা।